চলে এসেছি বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে মিতা চ্যাটার্জি। বুদ্ধ পূর্ণিমা নিয়ে কিছু কথা। তো বুদ্ধ পূর্ণিমা নিয়ে কথা বলার মতো সত্যি কথা আমার কি বলবো, অত স্পর্ধা নেই। এত ডিটেল, এত ফান্ডামেন্টাল একটা টপিক, কি বলবো আমি জানি না সত্যি কথা। যখন স্ট্রেট কথাটা আসে বুদ্ধ পূর্ণিমা বা শাকমণি বুধার লাইফ নিয়ে, তখন বলতে গেলে না খুব চিন্তাভাবনা করে যে কতটুকু বলবো, কি বলবো মানুষকে, যে এমন কিছু বলে ফেলবো না তো যাতে ভুল হয়। তো যাই হোক, এর থেকে আমার মনে হয় শাকমণি বুধার হিস্ট্রি নিয়ে বলা ভালো। এটা অনেক সেফ, মানুষ শুনবে, ইতিহাস শুনবে। তো তবে আমার খুব একটা যে মন করে ইতিহাস নিয়ে কথা বলার, সেটা নয়। কেননা আমরা যদি বুধার লাইফ পড়ি তাহলে আমরা জানতে পারবো বুধার জীবন কিন্তু ইতিহাসে লুকোনো নেই। বুধার জীবন লুকিয়ে আছে আমাদের প্র্যাকটিসে। যেটা উনি বলে গিয়েছিলেন যে যখন আনন্দা হচ্ছেন ওনার লাস্ট ফাইনাল অ্যাটেন্ডেন্ট, একদম শেষ সময় শাকমণি বুধার সাথে ছিলেন। উনি সম্পর্কে কিন্তু উনি কাজিন হতেন, খুড়তুতো ভাই হতেন, কিন্তু ওটার সাথেও প্রিভিয়াস লাইফের কানেকশান আছে। তো ওনাকে আনন্দা যখন জিজ্ঞেস করেছিলেন একদম ডেথ বেডে, শাকমণি বুধা যখন এই দেহটা ছাড়ছিলেন, তখন জিজ্ঞাসা করেছিলেন যে আফটার তুমি যখন তুমি যখন চলে যাবে এই দেহ ছেড়ে, তখন হু উইল লিড দিস কজ অ্যান্ড এফেক্ট, কে এই টিচিংসটাকে লিড করবে, তখন কে লিডার হবে। এখন অ্যাজ ইফ যে তুমি লিডার, এরপরে তোমার চলে যাওয়ার পরে কে লিডার হবে। তখন ওই শেষ সময় শাকমণি বুধা হেসে বলেছিলেন যে আমি চলে যাওয়ার পর আর কেউ লিডার হবে না, লিডার বলে কিছু থাকবে না। কি থাকবে হচ্ছে শুধু টিচিংস আর ডিসিপ্লিন। তা উনি বলেই দিয়ে গিয়েছিলেন। আমরা যদি জানি, আমরা যদি বুধার লাইফ পড়ি, তাহলে আমরা দেখতে পাবো উনি বলেই দিয়ে গেছিলেন যে আমার পরে থাকবে যেটা পৃথিবীতে, সেটা হচ্ছে আমার টিচিংস থাকবে। আমি রিপিট করছি কথাটা, টিচিংস থাকবে এবং হচ্ছে ডিসিপ্লিন থাকবে, এই দুটো থাকবে। কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু বুধার ওই আইডল বা বুধার ওই মূর্তিটাকে পূজা করি, খেয়াল করে যদি আমরা দেখি। তাই আমি খুব একটা ইতিহাস বলতে চাইছি না, কেননা ইতিহাস আমরা জানতে পারি। ইতিহাস আজকাল গুগল আছে, বিভিন্ন বইয়ের মারফত আমরা জানতে পারি। কিন্তু দায়িত্বটা হচ্ছে টিচিংস অ্যান্ড দ্য ডিসিপ্লিন। সেগুলো সাধারণ মানুষ আমরা যদি সেগুলো জানতে পারি, আমরা তাহলে শিখতে পারি যে কীভাবে সুখ দুঃখের ওপরে ওঠা যায়। কেননা শাকমণি বুধা বলে গেছেন আজ থেকে হাজার হাজার বছর আগে যে সুখ দুঃখের মূল হচ্ছে আমাদের জীবনগুলো, আমাদের মনগুলো। বাইরে কেউ আমাকে সুখ বা দুঃখ দিতে পারে না, আমাদের মন হচ্ছে সেই সুখ দুঃখের আকর, যার জন্য শাকমণি বুধা রাজপ্রাসাদ ছেড়েছিলেন। তো আমরা এই বুদ্ধ পূর্ণিমা নিয়ে বলতে গেলে অনেক কথা মাথায় আসে, তো সব কথা তো একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তো যেগুলো খুব আমার মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনে, সেটা শেয়ার করছি। যে বুদ্ধ পূর্ণিমার তো সিগনিফিকেন্স আছে, সিগনিফিকেন্স বলতে বুধার যে এই যে শরীরটা, যে তথাগত বুদ্ধের যে শরীরটা আমরা চিনি, সেই শরীরটার জন্ম, যদিও বুধা উইদাউট বিগিনিং, কেননা বুধার হচ্ছে সোল, বুধার স্পিরিট, যেটা জন্মের পর জন্ম। ওনার জাতকের গল্প পড়লে আমরা জানতে পারবো যে জন্ম আফটার জন্ম, কালপাস আফটার কালপাস উনি জন্মে মানুষকে শিখিয়ে গেছেন যে সুখ দুঃখের ওপরে ওনার টিচিংসের বেস হচ্ছে তাই, যে কী করে পৃথিবী, ফেস অফ দি আর্থ, এই পৃথিবীর বুক থেকে কি করে আমরা এই সুখ দুঃখ সরাবো। তো ছোটোবেলায় আমার খুব মনে হতো যে সুখ দুঃখ কী করে সরানো যায়। সুখ দুঃখ সরানো যায়, মানুষ নিজেই নিজের সুখ দুঃখকে কন্ট্রোল করতে পারে। সরানো তো সম্ভব না, ট্রান্সফর্ম করতে পারে। তো এতটা প্রাসঙ্গিক তথাগত বুদ্ধ, সত্যি। তো আরেকটা কথা বলতে ইচ্ছা হচ্ছে যে শাকমণি বুধার দেহ ছাড়ার পর, শাকমণি বুধা যখন দেহে ছিলেন, তখন ওনার যারা একদম পার্সোনাল অ্যাটেন্ডেন্টস বা একদম কাছাকাছি ডিসাইপলস, সকলে কিন্তু কথা দিয়েছিল যে উই উইল টেক দিস ফরওয়ার্ড, আমরা এই কোনো চিন্তা নেই। শাকমণি বুধা খুব জিজ্ঞাসা করতেন যে আফটার মাই পাসিং হু উইল টেক দিস ফরওয়ার্ড, কে এই টিচিংসটাকে, তোমরা সবাই হাত তুলেছিল। মনে হয় যেন আমরাও ওই সময় ছিলাম, নাহলে এত ভালোবাসা কোত্থেকে জন্ম হয়। তো কিন্তু কেউই কিন্তু সেরকমভাবে ওটাকে ফরওয়ার্ড করতে পারেনি। বলছে 2500 বছর ধরে
মানে 2500 বছরটা হয়তো আমি কিছু তথ্যের কিছু ডকুমেন্টসের ইয়ে থেকে বললাম, 2500 বছরের কম বেশি হতে পারে, সেটার জন্য আমি আগেই মার্জনা চেয়ে নিচ্ছি। যারা এগুলো নিয়ে রিসার্চ করেন তারা বলতে পারবেন এক্স্যাক্টলি 2000 না 2500 বা 3000, সেটা হয়তো আমি ঠিক বলতে পারছি না, কিন্তু মোটামুটি যা একটা পড়াশোনার ভিত্তিতে যতটুকু সামান্য একটা বোধ এসেছে, তো বলা যায় যে 2500 মানে 2500 কী বলবো 2500 বছর আগে, মানে বুধার পাসিংয়ের পর, মানে বুধা চলে যাওয়ার 2500 বছর পর অবধি এই বুধার যে টিচিংসটা ডিক্লাইন করে গিয়েছিল। ডিক্লাইন মানে হচ্ছে ওটা শুধু আটকে গিয়েছিল বুধার শরীরের ওপর, মানে বুধার ওই আইডলটাকে মানুষ ভালোবাসত, বুধার আইডলটাকে মানুষ পূজা করতেন, বুধার আইডলটাকে খেতে দিতেন, পায়েস, মানে পরমান্ন যেটাকে বলে, পায়েস, মিষ্টি, ফল এইসব অর্পণ করা হতো, অফার করা হতো, তারপরে মালা চড়ানো হতো ঘরে ঘরে। কিন্তু সেই সময় শাখামণি বুধার একটা অলরেডি প্রভাব একটা বিস্তার করেছিল, কিন্তু সেটা কিন্তু আর মূর্তি বেসিসে, মানে ইভেন এখনও খুব অবাক হতে হয় যে এখনও কিন্তু অনেক বাড়িতে দেখা যায় বুধা মূর্তির পুজো হচ্ছে। তো সেইটা ভেঙে নেক্সট স্টেপ যেটা আমার বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে বুধার যে রিমেন্স বা রেলিক্স যেটাকে আমরা বলি, বলছে 3 রকমের রেলিক্স আছে। বুধার রিমেন্স বা বুধার যে অংশ বলতে পারি, যেটা পরবর্তী প্রজন্ম পাবে, তো সেটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বুধার ফিজিক্যাল রিমেন্স, যেখানে যেখানে বুধা গিয়েছিলেন, শাকমণি বুধা বা তথাগত বুদ্ধ, সেখানে বুধার ইউজ করা জিনিস, মানে ইউজ করা না, মানে শারীরিক প্রথম রেলিক্স হচ্ছে যেটা বুধার, ধরো মাথার চুল, বা আমি তোমাদের আগেও বলেছি যে আমি কিন্তু খুব একটা কোথাও যাইনি, মানে আমার যাওয়ার সৌভাগ্য 2-1টা জায়গা ছাড়া হয়নি। তো আমার হয়তো আমার মিশনটা অন্য জায়গায়, তো আমার সবটাই বই পড়ে জানা। তো ওই প্রথম রেলিক্সটা হচ্ছে বুধার রিমেন্স, বলতে শারীরিক ওই চুল বা নখ বা এরকম আমরা জানি। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য, মানে কী বলবো, অনেক রেলিক্সের মধ্যে একটা কাইন্ড অফ রেলিক্স, যেগুলো অনেক মনেস্ট্রিতে রাখা আছে, সেগুলো দেখতে মানুষ যায় ওইটাকে কেন্দ্র করে, যে বুধার নখ, বুধার চুল বা এরকম অনেক। আমি তো ঘুরে বেড়াইনি, আমি খুব একটা সেরকম জানি না, আমি জাস্ট ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ওটা একটা এক ধরনের রিলিক্স, সেটা মানুষ দেখতে যায়, জানতে যায়, ছুঁতে যায়, প্রণাম করতে যায়, এটা একটা। দ্বিতীয় হচ্ছে বুধার ইউজ করা জিনিস, ওটা হচ্ছে ফিজিক্যাল রিমেন্স। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে ইউজ করা, যেগুলো বুধা ইউজ করেছিলেন, যে ভিক্ষা পাত্র যেটা নিয়ে উনি মানুষের কাছে যেতেন, ভিক্ষাং দেহি। তো সেই ভিক্ষাং দেখি সম্বন্ধেও মারাত্মক স্টাডি আছে, কী ভিক্ষা উনি করতে যেতেন, উনি কি সত্যিই চাল ডালই শুধু চাইতে যেতেন নাকি বিয়ন্ড অনেক, যাই হোক সেটার মধ্যে আর যাচ্ছি না। তো আজকে এত সুন্দর দিন আমাদের অনেক কিছু মনে করিয়ে দিয়ে যায় এই দিনটা শুধু ফুলমালা চড়ানোর দিন নয়, এটা আরও অনেক বিয়ন্ড। তো প্রথম যে রেলিক্সটার কথা বললাম সেটা হচ্ছে বুধার শরীরের অংশ, মানে শারীরিক রিমেন্স। আর সেকেন্ড হচ্ছে বুধার ইউজ করা জিনিস, বুধার যেগুলো জল খেতেন, যে পাত্রে উনি খাবার খেতেন, বা যেখানে উনি শুতেন, যে চাদর ব্যবহার করতেন, রোগ, তো সেই সব, বা ভিক্ষা পাত্র, এগুলোও রেখে দেওয়া হয়েছে মনেস্ট্রিতে। তো সেগুলো মানুষ দেখতে যায়, পুজো করতে যায়, প্রণাম করতে যায়, বলে যে আমরা এরকম দেখে এলাম। কিন্তু এটার বাইরেও একটা রিমেন্স আছে, সেটা কি? সেটা বুধার আসল মানে আসল, যেটা বুধা শেষ জীবনে বলে গিয়েছিলেন যে আমি চলে যাওয়ার পর আর কিচ্ছু থাকবে না, বা আমি চলে যাওয়ার পর আর কোনো কেউ লিডার বলে কিছু থাকবে না। তাহলে কি থাকবে? এই রিমেন্স থাকবে। সেটা কি? সেটা হচ্ছে বুধার টিচিংস, যেটার জন্য ওনার জীবনে মনুষ্য জীবন ধারণ করা। সেইটা কিন্তু 2500 বছর বুধা চলে যাওয়ার পরেও ওটাই কাজ হয়নি। বুধার যেটাতে কাজ হয়েছিল প্রথম দুটো রেলিক্স, বুধার রেখে যাওয়া জিনিসপত্র, কিন্তু বুধার যে টিচিংস, যেটা মানুষকে সুখ দুঃখের ওপরে উঠতে, একটা বুধার ব্যবহৃত বাসন দেখে আমি যদি, আমার কাছে ধরো সুযোগ এলো, আমি কোনো মনেস্ট্রিতে গেলাম, এরকম প্রচুর মানুষ আছেন যারা প্রচুর মনেস্ট্রিতে যাওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু কথা হচ্ছে সেই মনেস্ট্রি দেখে কি আমার খুব জীবন পরিবর্তন হয়ে গেল? বা আমি সেই মনেস্ট্রি থেকে এসে, আমি যেহেতু বুধার ইউজ করা জিনিস দেখে এসেছি, বা বুধার শরীরে অংশ দেখে এসেছি,
আমি কি কাউকে শেখাতে পারবো যে তুমি সুখ দুঃখের ওপরে ওঠার জার্নিটা, যেটা তথাগত বুদ্ধের আসল, যার জন্য উনি সারা জীবন তপস্যা করে গেছেন, যার ফলে ওনার বোধি, তো সেইগুলো কিন্তু ডিক্লাইন করে গিয়েছিল। তো 2500 বছর পর আমি আজকে নাম নিচ্ছি, উনি হচ্ছেন নিচিরেন দাইশনেন। নিচিরেন দাইশনেন হচ্ছে ওয়ান অফ দি ফলোয়ার্স, মানে বুধার যে এত ডিসাইপল, লক্ষ কোটি ডিসাইপলস, তার মধ্যে একজন ডিসাইপলস ছিলেন নিচিরেন দাইশনেন। উনি খুব ছোটো বয়স থেকেই কিন্তু, যদিও জন্মগ্রহণ করেছিলেন একদম নিম্ন মধ্যবিত্ত, জাপানে নিম্ন মধ্যবিত্ত এক বাড়িতে, কিন্তু ওই যে বলছেন মিশন, তো বলা হয় যে ল্যাটার ডে অফ দি ল বা এই সাহা ওয়ার্ল্ডে উনি আবার বুধার শরীর নিয়ে জন্মেছেন, মানে আমরা যাকে ফলো করি। অনেক ডিসাইপলের মধ্যে একজন ডিসাইপল যাকে আমরা ফলো করি, উনি হচ্ছেন নিচিরেন দাইশনেন। তো ওই একজনই উনি এই সমস্ত 8 বছর বয়স থেকে ওনার সাধন জীবন শুরু হয়েছিল। তো উনি এরকম পড়াশোনা করে উনি ধীরে 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 জানতে পারলেন যে বুধার শরীর বা কবে বুধা জন্ম নিয়েছেন, বা কবে বুধা দেহ ছেড়েছেন, বা বুধার শেষ বয়সে কি হয়েছিল, বা বুধার মানে ঘটনাবলী, বা বুধার শারীরিক রিমেন্স, এইগুলো ধরে থাকলে চলবে না। যেটা লোকনাথ বাবা বলেছেন, তোরা আমায় ধরিস না, আমার আচরণকে ধর। এটা আমার জীবনের মন্ত্র, যে তোরা আমায়, লোকনাথ বাবার কথা, যে তোরা আমাকে ধরিস না, তোরা আমার আচরণকে ধর। তাই যে নিচিরেন দাইশনেন এসে দেখলেন যে আসল যে রিমেন্স বা আসল যে রেলিক্স, যেটা উনি সর্বসাধারণের মধ্যে, মানে জেনারেশন আফটার জেনারেশন উনি শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেইটা ডিক্লাইন করে গেছিল। মানুষ ওই মূর্তিতে বা ওইগুলোতে কনসেন্ট্রেটেড হয়ে গিয়েছিল, মানে মানুষকে দোষারোপ করা, ও আমার শত্রু, ও আমার এই, কেননা টিচিংসগুলো তো ছড়ায়নি তখনও। এই নিচিরেন দাইশনেন তখন টুক দিস রেসপন্সিবিলিটি যে আমি এইগুলোকে ছড়াবো। বলছে না যে একটা মানুষ যখন উঠে দাঁড়ায় তখন কিন্তু মানে সঠিক সিদ্ধান্ত নিয়ে উনি উঠে দাঁড়িয়েছিলেন। এবং আমরা জানি যে লক্ষ লক্ষ ওনার ডিসাইপলস, এই আমাদের মতো সাধারণ যারা মানুষ, আমরা কিন্তু বুধার কাজই করে চলেছি। তো শিখছি কার কাছ থেকে? কথা হচ্ছে আমরা তো শাখামণি বুধাকে পাইনি, আমরা পেলাম নিচিরেন দাইশনেনকে। উনি আমাদের শেখালেন যে কিভাবে বুধার 3টে রেলিক্সের মধ্যে মেজর রেলিক্স, যেটা বুধা শিখিয়ে যেতে চেয়েছিলেন, মানুষের সব কষ্টের মূল হচ্ছে মানুষ নিজে। যখন আমি ফেসবুকে কাউকে লেখা লেখে যে এ তোমার শত্রু বা এর থেকে সাবধানে থাকো, তখন আমার শাখামণি বুধার মনটা মনে পড়ে যে কোন মারাত্মক টিচিংস উনি শিখিয়ে মানুষকে বলে গিয়েছিলেন যে তোমার কোনো শত্রু নেই, তোমার শত্রু তুমি নিজে, তোমার শত্রু, তোমাকে কেউ ক্ষতি করতে পারে না, তুমি দুর্বল, তুমি এক্সপেক্ট করো, তুমি একজন মানুষের থেকে এক্সপেক্ট করেছিলে, সেটা তার দোষ না, তোমার দোষ। তো তোমাকে সেইগুলোকে কন্ট্রোল করতে হবে, তোমাকে উচ্চ মানব হয়ে উঠতে হবে। আমরা মানুষই হতে পারি না, আমরা শুধু তাই নয়, আমরা একজন ভুল বুঝি এবং ওই একজন, আজকাল ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতে আমরা ভুল কথাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিই। যারা জানে না সত্যি কথা, তারা ভাবে যে সত্যি যে আমায় ক্ষতি করছে তার থেকে আমাকে দূরে থাকতে হবে, মানে টিচিংসের একদম বিরোধী। তো কামিং ব্যাক টু দ্য শাখামণি বুধাস লাইফ, তো উনি ফাইনাল টিচিংস দিলেন লোটাস সূত্রা। তো লোটাস সূত্রা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তো তার আগে উনি এক্সপিরিয়েন্ট মিনস বা বিভিন্ন গল্পের ছড়ে, বিভিন্ন রকম স্কিলফুল টিচিংয়ের মাধ্যমে উনি কিন্তু টিচিংসগুলোকে সারা জীবন ধরে উনি অনেকটা বছর উনি দেহে ছিলেন এবং উনি শিখিয়ে গিয়েছিলেন। কিন্তু বললাম সেগুলো ডিক্লাইন করে গেছে, কেননা মানুষের ওই নিজের ভুল ধরার থেকে অনেক ইজি বুধার মূর্তিতে একটা ফুলমালা চড়িয়ে দেওয়া। কিন্তু ফুলমালা চড়িয়ে দিতে গেলে বুধা তো এসে আমাদের বারণ করবেন না, কেননা থাকলেও বুধার স্পিরিট তো আমাদের আশেপাশেই আছে, তাও বারণ করবেন না। কিন্তু ওই যে বললাম, যতক্ষণ আমাদের কর্মা থাকে কষ্ট পাওয়ার, আমরা টিচিংসটাকে ধরতে পারি না, মানে আমাদের টিচিংস কাছেই থাকে কিন্তু আমরা ধরতে পারি না। আমরা বরং ইজি হয় যে আমি পুজো করে দিতে, সেটা আমার ইজি হয়, কিন্তু পুজো করে উঠেই আমি কিন্তু পুজোর আগেও আমি যেই মানুষ ছিলাম, পুজোর পরেও আমি সেই মানুষ। তো আজকে সেই বুদ্ধ পূর্ণিমা, যে ফুল মুন
যখন বুধার জন্মের সময়টাও বলে, আমি সেই সবে যাচ্ছি না, এবং বোধির সময়টাও বলে মানে আমি নিজে খুব একটা যে দেখেছি তাই নয়, কিন্তু বলে ওই সময়টাও ফুল মুন, তো ওটা একটা অরা, পূর্ণিমাটাকে কেন বলা হয়। তো সেইগুলো বলতে গিয়ে আজকে বুদ্ধ পূর্ণিমার দিন আমার যেটা বলতে তোমাদের ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে, আমি আমার সাধারণ যে জীবন আমি দেখেছি যে একদম সত্যি আমরা যদি টিচিংসটাকে ধরতে পারি, যে কজ অ্যান্ড এফেক্ট, যেটা শাখামণি বুধা প্রাসাদ ছেড়েছিলেন, যে একদিনের সেই ভয়াবহ কিছু দৃশ্য, ওনার জরা ব্যাধি, জীর্ণতা, অসুখ, এইগুলো ওনার মারাত্মকভাবে কানেক্ট করেছে। যে পৃথিবীতে এত কষ্ট, এই সুখ দুঃখের ওপরে ওঠার কি আদৌ কোনো রাস্তা আছে সেটা জানার জন্য উনি ঘর ত্যাগ করেছিলেন। কিন্তু উনি ফিরে আসেন পরবর্তীকালে, আমরা সবাই জানি যে ওনার বাবা, ওনার স্ত্রী, মানে প্রত্যেকে ছেলে, প্রত্যেকে কিন্তু মানে আমরা যারা টিচিংসটা নিয়ে নাড়াচাড়া করি না, তারা অনেকে অনেক কথা বলে যে উনি কেন সংসার ছেড়েছিলেন, কেন বউকে ছেড়ে গেছিলেন। কেননা আমরা তো ট্রানজিয়েন্ট নিয়ে পড়ে থাকি, একটা জন্ম নিয়ে পড়ে থাকি। তো শাখামণি বুধাকে জানতে হলে সেই রুট কজের সেই সাধনা জানতে হবে, নাহলে ওনাকে জানা আমাদের মতো সাধারণ চোখে সম্ভব নয়। তো উনি সেটাই শিখিয়ে গিয়েছিলেন মানুষকে, যে এই জরা ব্যাধি জীর্ণতার ওপরে একমাত্র মানুষ উঠতে পারে, একমাত্র। অনেক কথা চলে আসছে যে কেন সাধকেরা নিজেদের মৃত্যু নিজেরা ঠিক করতেন, তো সেই সব কথাতে আজকে আর যাচ্ছি না। খালি একটাই বলছি যে এই আজকের দিনে, আজকে এই এত সুন্দর একটি দিন, এই দিনটা আমাদের সেই ইন্ট্রোস্পেকশনের দিন, যে আমরা কি করছি, আমাদের এই মহার্ঘ জীবনটা নিয়ে আমরা কি করছি, এটা একটা বিরাট প্রশ্ন। আমরা যদি টিচিংসটাকে নিতে পারি তাহলে আমাদের জীবনে রোজই পূর্ণিমা। আর আমরা যদি টিচিংসটাকে ধরতে না পারি, মানুষকে ব্যথা দিই, মানুষকে নিয়ে আলোচনা করি, আমাদের দিনে অ্যাকচুয়ালি রোজ অমাবস্যা, আমরা সেটা টের পাচ্ছি না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই স্টোর হাউসে আমাদের অমাবস্যার যে কি বলবো, এটাও তো জীবনের আরেকটা সাইড, অত ডিটেল আমি যাচ্ছি না, কিন্তু সেই ফল কিন্তু আমাদের ভিতরে যাচ্ছে। এবং একদম মানে কি বলবো, মানে মারাত্মক সত্যি যে আজকে মা বাবার রোজ পূর্ণিমা কাটিয়েছো না, রোজ তুমি মানে অপোজিট দ্য টিচিং কাটিয়েছো, সেটা কিন্তু তোমার সন্তান, তোমার নাতিপুতি, তোমার কি বলবো পরবর্তী প্রজন্ম সেটা ভোগ করতে বাধ্য। কেননা বলছে না যে কর্মফল ভোগ করতেই হয়, হয় তুমি করো নয় তোমার আগামী। তো যাই হোক, এরকম প্রচুর বংশ আমরা জানি আমাদের নিজেদের। আমার বাপের বাড়ির বংশ তোমাদের আমি অনেকবার বলেছি যে আমরা প্রমথনাথ ঋষির মানে বংশধর আমরা, মানে বাপের বাড়ির দিকটা আমার মায়ের দাদু হতেন প্রমথনাথ ঋষি। তো আমাদেরও কিন্তু এই পরিবারে কিছু অভিশাপ বলতে পারো, মানে সাধারণভাবে অভিশাপ বলে, অ্যাকচুয়ালি ওগুলো অভিশাপ নয়। পরবর্তীকালে পড়াশোনা করতে গিয়ে দেখেছি যে আমাদের মামারা বা আমরা মাসিরা বা আমাদের শরীরগুলো না খুব একটা সুস্থ নয়। তো ওই ফ্যামিলি ট্রি ঘাটতে গিয়ে আমরা যারা যারা আমরা পড়াশোনা করি তারা কিছুটা কানেক্টেড, যে এই কারণে আমাদের আজকে কারুর শরীর ভালো নয়, কারুর। তো নর্মালভাবে চোখে দেখলে বলবে শরীর তো সবারই খারাপ হতে পারে, ইট ইজ নট লাইক দ্যাট। এটা চলে আসছে মানে ফ্যামিলি ট্রি হিসাবে, আরও অনেক ডিটেল, তো সেটা তো ইউটিউবে বলা সম্ভব নয়। তো সেগুলো কেউ কাটাচ্ছে আর সেগুলো কেউ ডেভেলপ করছে, মানে আরও বাড়াচ্ছে। আমাদের মতো মানুষ যারা আমরা কাটাচ্ছি সেগুলো, যাতে আমাদের সন্তানের উপর কে না পড়ে, বা আমার নাতিপুতির উপর না পড়ে, আমি থাকবো সেই পিলার হয়ে। তো এতটা শিখিয়ে দিয়ে গিয়েছেন আমাদের এই শাখামণি বুধা, তথাগত বুদ্ধ। তো উনি বলে দিয়ে গেছেন বাইরের শত্রু কেউ নেই, তুমি নিজে বুঝছো বাইরের শত্রু, শুধু নিজে বুঝছো না, যেটা ভয়ানক ভুল করছো সেটা মানুষকে শেখাচ্ছ। যে আমি তোমায় বলছি যে তোমার শত্রু এর থেকে সাবধান থাকো, মানে টিচিংসের বিরোধী। শাখামণি বুধার যে লাইফ টিচিং, জীবনের যে শিক্ষা, তার বিরোধী। তো উনি এটা বলতে গিয়ে দুটো মানে কথা উনি বলেছেন সুখ সমৃদ্ধি নিয়ে। সেটা বলেছেন যে অ্যাবসলিউট একটা হ্যাপিনেস, আরেকটা বলেছেন রিলেটিভ হ্যাপিনেস। রিলেটিভ হ্যাপিনেস যখন আমার সাময়িক কিছু পূর্ণ হচ্ছে, কিন্তু আমার ভিতরটা আননারিশড, আমার ভিতরটা পলিশড না, তাই আমি ওই রিলেটিভ হ্যাপিনেসটা বেশি দিন এনজয় করতে পারি না। তারপর আমার জীবনে আবার ওই কর্ম হিসেবে আমার আবার না পাওয়া ঢোকে,
তখন আমি কিন্তু রিলেটিভ হ্যাপিনেস আমার একদম মানে আমার জীবন থেকে আবার সুখ দুঃখ চলে যায়। তো সেখানটাকে উনি ওভার পাওয়ার করার জন্য বলে গেছেন অ্যাবসলিউট হ্যাপিনেস। অ্যাবসলিউট হ্যাপিনেস মানে হচ্ছে যখন তোমার সিদ্ধান্ত তুমি হ্যাপি, এবং সেটার সাথে আমি একটু তাড়াতাড়ি ফিনিশ করার চেষ্টা করছি, নাহলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। তো অ্যাবসলিউট হ্যাপিনেসের কথা উনি বলে গেছেন যে ওই বুধার আচরণ বা কজ অ্যান্ড এফেক্টকে ধরো, যে তুমি কি করছো, কাউকে ভুল শেখাচ্ছ না তো, বা তোমার সিদ্ধান্ত যদি সুখী থাকা, তোমার সিদ্ধান্ত যদি হয় হাজার দুঃখের মধ্যেও আমার এটা সিদ্ধান্ত ভালো থাকবো। আজকে তোমাদের একটা ছোট্ট অভিজ্ঞতা, মানে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমার মাথার উপরে একটা এসি আছে ঈশ্বরের কৃপায়। তো সেটা আমি যখন ভিডিও করি বা আমি পড়াশোনা করি, একটু এসি ছেড়ে বসে পড়াশোনা করি। তো যেহেতু আমরা একটা ফাইন্যান্স, আমি তো তোমাদের সব কথা শেয়ার করি সো দ্যাট আমার লাইফটা মানুষ কানেক্ট করতে পারে, যে একটা সাধারণ মানুষ আমি, না সুখ দুঃখ সমস্ত নিয়ে আমরা মানুষ। তো এই এসিটা খারাপ হয়েছে। তো সাধারণভাবে মানুষ বলতে পারে যে আমার কানে এরকম প্রচুর কথা আসে যে তোমার জীবনে কেন এত দুঃখ, বা এই যে আমি এত পড়াশোনা করছি বা এত কিছু, এসিটা খারাপ হয়ে গেল, এত এত মানে বলছি এখনই এসিটা খারাপ হওয়ার ছিল, এখন যে যে জিনিসটা খারাপ হয়েছে সেটা সারাতে গেলে বেশ অনেকটা টাকা পয়সার দরকার, কি এখনই খারাপ হয়ে গেল এসিটা? তোমার একটা জিনিস, আমার একটা প্রজেক্ট বা কিছু একটা দেওয়ার আছে, একটু এসিটা থাকলে, তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘামছি, কারণ এখন বীভৎস গরম পড়েছে। তো কিন্তু আমি কিন্তু এটাকে অন্যভাবে দেখি। আমি কি দেখি, এই যে বড় ঘরের এসিটা খারাপ হয়ে গেল, তাতে কি হলো, আমার এসির বিলটা, মানে আমি যে কদিন এসি সারাবো না, আমার মেয়ে হাসে, কিন্তু এটা আমার বুধার চরণে আমার কন্ট্রিবিউশন, যে কষ্টের মধ্যেও আমি করছি, আমি ভিডিও করছি সব, আমি ওদেরকে বলছি না যে ও ঘর থেকে তোমরা বেরিয়ে যাও বা কিছু, আমি এ ঘরেই করছি, এবং আমি মনে মনে ভাবছি এই সময়টা এসি চলছে না, দুটো পয়সা তো অন্তত কম আসবে, এসি থাকলেই আমি এসিটা চালাতাম। তো পুরোটাই হচ্ছে নাজারিয়া, মানে আমি কিভাবে জীবনটাকে চালাচ্ছি। বলছে প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে আমাদেরকে কিছু শিখিয়ে যায়। কোনো মানুষ আমায় কষ্ট দিয়েছে, আসলে আমার মধ্যেই পোটেনশিয়াল ছিল সেই কষ্টটা পাওয়ার, আমি আমার অজান্তে কাউকে কষ্ট দিয়েছিলাম, তাই আমি সেটা পেয়েছি। মেবি এই জন্মে না, মেবি অন্য জন্মে। আই শুড বি ভেরি এমব্রেসিং। আমি সবসময় যেন ভাবি কাউকে শত্রু বলার আগে আমার বুকটা যেন কাঁপে, যে ও শত্রু হওয়ার আগে আমি, নাহলে আমি যদি কারোর শত্রু না হই, কারোর ক্ষমতা নেই সে আমার শত্রু হবে। দুদিনে হয়তো খারাপ কথা বলবে, 3 দিনের দিনে যে সেই, এগুলো আমার কথা নয়, এগুলো শাকমণি বুধার টিচিংস। তাই বলছে অ্যাবসলিউট হ্যাপিনেস যখন কেউ রাখতে পারবে তার জীবনে ভালো কজ আসতে বাধ্য। তো এটা হচ্ছে অ্যাবসলিউট হ্যাপিনেস, আর একটা হচ্ছে রিলেটিভ হ্যাপিনেস। আর 3টে কথা তোমাদের বলছি, সেই 3টে কথা উনি শিখিয়ে গেছেন। সেটা বলছেন অন্য কে কী করছে দরকার নেই, তুমি পেরেন্ট, টিচার, সভরেন, এই 3টে উনি শিখিয়ে গেছেন, 3টে ভ্যালু। এই 3টে, এই যে মূল্যবোধ বা এই যে ভার্চু বা এই যে ভ্যালু, এই পেরেন্ট মানে মা বাবা যেরকম সন্তানাদিকে যেভাবে বড় করে, বেস্ট পসিবল খাবার দিয়ে, বেস্ট পসিবল আরাম দিয়ে বাচ্চাদের বড় করে, সেইভাবে পেরেন্ট। টিচার মানে যে সব থেকে ভালো শিক্ষাটা বাচ্চাদের দেয়, সে হচ্ছে টিচার। আর সভরেন মানে হু প্রোটেক্টস, মানে যে খাওয়ায় দাওয়ায় যে ভালো শিক্ষা দেয়, সে প্রোটেক্টও করে, সে দেখে যে কোনো ভুল করে ফেলছে না, তো সে প্রোটেক্টার আছে। তো এই তো বলছে এই পেরেন্ট, টিচার, সভরেন, এটা আমাদের ভিতরে এই ভার্চুগুলোকে জাগিয়ে রাখা। আজকে গুরু পূর্ণিমা, মানে আজকে বুদ্ধ পূর্ণিমার দিন, আমার কাছে সবই এক, গুরু পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা সব এক, কেননা এগুলো সিদ্ধান্ত নেওয়ার দিন, ডিটারমিনেশন নেওয়ার দিন, যে আমি গতকাল যা ছিলাম তার থেকে বেস্ট পসিবল ভার্সন, নাকি আমি সেম গতকালের রঞ্জনা, তাহলে কোনো লাভ নেই। তাহলে এসব শুনে কোনো লাভ নেই যদি আমরা প্র্যাকটিসই না করি। আর প্র্যাকটিস যদি করি, জীবনটা হয়ে যাবে হীরের মতো দামি। তো যেটা বলছিলাম, যে উনি বলছেন যে তুমি অন্য কে কী করে দোষ না খুঁজে নিজেকে প্রশ্ন করো, তুমি কি পেরেন্ট, তুমি কি টিচার, তুমি কি সভরেন, তুমি কি শুধু নিজের বাচ্চার জন্য প্যারেন্ট, টিচার, সভরেন, নাকি তোমার সারফেসে যারা আসছে, যারা বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, অচেনা কেউ হতে পারে, তাদের জীবনে তুমি কি ছুঁয়ে যেতে পারছো, তুমি কি প্যারেন্ট হতে পেরেছো, কখনো শাসন করতে পেরেছো সেই অধিকার নিয়ে, যে আমি ওকে শাসন করছি, ও শুনবে কি শুনবে না জানি না, আমি জানি আমি ওকে কেন শাসন করছি, যে ওকে আমি প্যারেন্ট, টিচার হচ্ছে পরেরটা, আমি ওকে শেখানোর জন্য। আর আরেকটা হচ্ছে সভরেন, যাতে ওকে আমি প্রোটেক্ট করতে পারি, যে ও যাতে কোনো আগামী দিন ভুল না করে, অন্তত
আমার মুখটা যাতে একবার মনে পড়ে যে না সত্যি রঞ্জনাদি বলেছিল এই কথা, রঞ্জনাদি আমায় বকেছিল। এরকম প্রচুর মানুষ আছে যারা আমার বকা খেয়ে আমার থেকে সরে গেছে, আমার ইউটিউবেও তারা আছে, তারা ভিডিও দেখে, সেটাও আমি টের পাই, কিন্তু তারা কমেন্ট করে না। আমি জানি তাদের অভিমান হয়েছে, কিন্তু ওই যে বললাম মান অভিমান এগুলো হচ্ছে আমাদের একদম নিচু, মানে আমাদের মনের যে ঐশ্বরীয় যে ভাব তার থেকে একদম নিচু 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 দিকে নিয়ে যায়। মানে মানসিকতার নিচে হচ্ছে অভিমান, প্রত্যাশা, এগুলো হচ্ছে কি বলবো একদম মানে আমাদের শেষ করে ফেলে। তো সত্যি কথা সেগুলোকে আমি কোনো নার্চার করি না। মানে আমি একবারের জন্য বলি না যে কেন অভিমান করেছিস আমার উপর, কেন ওটা আমার কাজ নয়। কারোর অভিমান ভাঙানোটা আমাকে দায়িত্ব দেননি তথাগত বুদ্ধ। আমার জন্ম এখানে মানুষকে উচ্চতর হয়ে ওঠার, যে আমাদের ভিতরে প্রচুর ভুল ত্রুটি সেইগুলোকে আমি কি বলবো সাবডিউড না করে আমি যেন মানুষকে শেখাতে পারি। এক একটা দিন বেঁচে আছি মানুষকে যেন কিছু নতুন শেখাতে পারি। তো শুধু মানুষকে শেখানো না, যখন মানুষকে শেখাই তখন নিজেরও সেগুলো রিমাইন্ডার হয়, আমি করছি তো, আমি নিজে করছি তো। তো সেটাই বলছি যে আমরা কি প্যারেন্ট টিচার সভরেন হয়ে উঠতে পেরেছি, নাকি আমরা মানুষকে কষ্ট দিচ্ছি বা এমন জিনিস আলোচনা করছি যেটা আমার গোপনে রাখার কথা, কিন্তু আমি বলছি মানুষের সামনে, বলছে এর থেকে খারাপ আর হতে পারে না। মানে প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে, আমি কি কষ্টের অ্যালবামটা দেখাবো নাকি আমি সুখের অ্যালবামটা দেখাবো? যে আমি এইভাবে শুধু সুখ নয়, আমি ফেসবুকে বিদেশে ঘুরতে গেছি সেইটা নয়, সেটা হচ্ছে রিলেটিভ হ্যাপিনেস, যেটা এর আগেই আমি বললাম। অ্যাবসলিউট হ্যাপিনেসের কিছু, যে যেরকম এসির কথাটা বললাম, এসির কথাটা আমি খারাপভাবে না নিয়ে আমি ভালোভাবে নিতে পারি, সেইটাই মানুষকে শেখাচ্ছি, নাকি আমি আমার দুঃখের অ্যালবাম খুলে বসছি। তো পুরো ডিপেন্ড করে আমাদের নিজেদের ওপর। তো আজকে এই বুদ্ধ পূর্ণিমার দিন আমার মনে হলো এগুলো তোমাদের সাথে শেয়ার করি, যে বুধার মূর্তি নয়, বুধার টিচিংস, যেটা বুধা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন তথাগত বুদ্ধ, যে এমন কোনো মানুষ নেই যার জীবনে কষ্ট নেই। সেই একটা বাচ্চা চলে যাওয়ার পর বুদ্ধের কাছে গিয়ে আমার বাচ্চাকে বাঁচিয়ে দাও, তখন উনি বলেছিলেন যে তুমি যাও গিয়ে এমন একটা বাড়ির থেকে একটা মুঠো সর্ষে নিয়ে এসো যেখানে মৃত্যু হয়নি। তখন তো উনি পাননি, কারণ এরকম তো হয় না কখনো, কোনো বাড়িতে তো এরকম হয় না যে ওগুলো হচ্ছে আমাদের ভুল বোঝা, আমাদের ভুল বোঝার মধ্যে থাকার একটা বিলাসিতা। এগুলো ভুল, এগুলো স্ল্যান্ডার অফ দ্য ল। যারা ওই ভুল বোঝার মধ্যে থেকে দুঃখবিলাসী হয়ে ওঠে, সেগুলো মানুষকে ডিস্টার্ব করা, মানুষকে তার সাধন থেকে সরিয়ে দেওয়ার একটা কী বলবো, এগুলো বিভিন্ন রকম কন্ডিশন। তো এই কন্ডিশনগুলো যেন আমরা অ্যাপ্লাই না করি, রাদার মানুষকে যেন আমরা এনকারেজ করি টু বি স্ট্রং হও। জীবনে যা যা সত্যি সেগুলো কিভাবে আমরা মানিয়ে নেব, কিভাবে আমরা, আমার এখন যেরকম একটা টাইম যাচ্ছে, আমি তো তোমাদের কাছে কান্নাকাটি করতে পারি যে আমার, কিন্তু সেটা আমাকে আমার গুরু দেননি। আমার গুরুদেব আমাকে শিখিয়ে গেছেন এই দুঃখের মধ্যে তুই কি করে ভালো জিনিসটা মানুষকে শেখাতে পারবি, ওইটা তোর সাধন। এবং তোর সাধন দেখে আরও 10টা বাচ্চা শিখবে যে দুঃখের মধ্যেও পড়াশোনা করা যায়, দুঃখের মধ্যেও মানুষকে ভালো জিনিস শেখানো যায়, দুঃখের মধ্যেও কথা কম বলা যায়। কেননা কথা বেশি বলাটাও বলছে ওয়াইজ নয়, কেননা অনেক সময় আমাদের সাবডিউড যেগুলো থাকে বেরিয়ে আসে। তাই এগুলো সব সাধনের কথা। এবং আজকে যে বুদ্ধ পূর্ণিমা, এই দিনটা ওই সাধনের ওই কী বলবো ডিটারমিনেশন নেওয়া, যে আমি যেন বেস্ট পসিবল ভার্সন আমার বার করতে পারি, আমি যেন মানুষকে ভুল না শেখাই। নিজে কাউকে শত্রু বলছি একরকম, যে নিজের একটা স্ল্যান্ডার হচ্ছে, এবার আমি সেইটা আবার অন্যর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এই স্ল্যান্ডার কিন্তু বলছে দুরকম কর্মা আছে না, বলতে গেলে অনেক কথা চলে আসে। যে একটা হচ্ছে বলছে একেবারে মানে কি বলবো, যেই কর্মা সরানো যায় না, আর একটা হচ্ছে কিছু কর্মা আছে যেগুলো আমরা সরাতে পারি। তো স্টোন লাইক কর্মা তৈরি হয়ে যায়, যেগুলোকে ভাঙা যায় না। তো এই ভুল জিনিসগুলোর থেকে আমরা যাতে বিরত থাকতে পারি, আমরা যেন দিনে দিনে আমাদের বেস্ট ভার্সন হয়ে উঠতে পারি, সেইগুলোই আজকে বুদ্ধ পূর্ণিমার দিন আমরা যেন মেডিটেট করতে পারি, যে আমাদের মধ্যে ভগবান সব ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। এবার ফারাকটা আমাদের, যে আমি কি সারাদিনে একবার বুদ্ধ মূর্তির মধ্যে মালা চড়িয়ে মিষ্টি খাইয়ে বিরত থাকবো, নাকি আমি সারা দিন বুদ্ধের টিচিংয়ের মধ্যে থাকবো, কিভাবে দুঃখ সুখের উপরে ওঠা যায়। তো আজকে এইটুকুই তোমাদের বললাম, তাও অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। তো ভালো থেকো তোমরা, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, আর যদি কোনো প্রশ্ন থাকে। তো
তো ভালো থেকো প্রত্যেকে তোমরা।